Welcome to PRC Foundation. How are you? আশা করি সবাই ভালো আছো। Our today's topic is the day critical summary. Is the day আমরা আজকে critical summary নিয়ে আলোচনা করব। তো গত লেকচারে আমরা ক্যারেক্টার্স এবং themes এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা critical summary নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি যে এটা সেটিং বলছিলাম যে নিউ ইয়র্কের একটা হোটেল। তো নিউ ইয়র্কের সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্লোরিয়ানা। GLORIANA হোটেল গ্লোরিয়ানা। এটা নিউ ইয়র্কের সেটিং, এটা একটা প্রাইম সেটিং এই নভেলেটার। আর তারপরে হলিউড, লস অ্যাঞ্জেলস, দ্যাট মিনস ক্যালিফোর্নিয়া। এরপরে নিউ ইয়র্কের স্ট্রিট ওয়ার্ল্ড, স্টক মার্কেট। তো আমাদের সেন্ট্রাল ক্যারেক্টারের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এটা আমরা দেখতে পাবো এখানে। তো হোটেল গ্লোরিয়ানাতে আসলে এখানে রিটায়ার্ড যারা পার্সন, ম্যাক্সিমাম যারা রিটায়ার্ড পার্সন, যারা গেস্ট আছে এই হোটেলটায়, তারা ম্যাক্সিমাম রিটায়ার্ড পার্সন, এরা সবাই এখানে বাস করে। আর আমাদের যে প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য নভেলা, সে একমাত্র ইয়াং বলতে পারি আমরা এখানে। তাছাড়া বাকি সবাই এখানে যে গেস্টরা আছে বা যারা জুয়েলার্স আছে এই হোটেলটাতে, তারা সবাই মোটামুটি অনেক বয়সের। তো নভেলার মানে যেটা স্টোরি সেটা যেভাবে শুরু হচ্ছে যে টমি উইলহ্যাম বা উইলহ্যাম অ্যাডলার, সে একটা এলিভেটরটা কি হচ্ছে লিফট দিয়ে হোটেলের নিচে নামছে, লবিতে আসছে তার পিতার সাথে কথা বলার জন্য। আর এই সময়ে তার ফ্ল্যাশব্যাক হচ্ছে, তার স্মৃতিচারণ হচ্ছে, অতীতটা সে মনে করছে, স্মরণ করছে। আর এই অতীত স্মরণ করতে গিয়ে সে সর্বপ্রথম যে জিনিসটা রিডার্সরা বা আমাদের সামনে আসে সেটা হচ্ছে সে কিছু মাস আগে, এ ফিউ মান্থস আগো, হি লস্ট হিজ জব অ্যাজ এ সেলসম্যান। সে যে সেলসম্যান হিসেবে চাকরি করত, সেই চাকরিটা কিছুদিন আগেই বা কয়েক মাস আগে সেটা হারিয়ে গিয়েছে। এবং সে ব্যাপক পরিমাণে ফিনান্সিয়াল ট্রাবলের মধ্যে আছে, অনেক আর্থিক সংকট যাচ্ছে তার। আর তার পিতা এই হোটেলে যে রিটায়ার্ড পার্সন, একজন রিটায়ার্ড ডক্টর, সে যথেষ্ট কিন্তু সম্পদশালী একজন ব্যক্তি। সে তার পিতার কাছে এই প্রত্যাশা নিয়ে আসছে যে তার পিতা তাকে সাহায্য করবে। এরপরে তার ফ্ল্যাশব্যাকের মধ্যে যেটা আছে, সে লস অ্যাঞ্জেলস বা হলিউডে গিয়ে যে তার ব্যর্থতা সেটা দেখা দেয়। তো সে যখন কলেজে পড়তো সেই সময়ে একজন হলিউডের একজন এজেন্ট, যার নাম হচ্ছে মরিস ভেনিস। এই মরিস ভেনিস এসে তার গুড লুকিংস এবং তার যে হ্যান্ডসাম লুকিং সেটাকে অনেক প্রশংসা করে, যে তুমি একটা গুড অ্যাক্টিং ক্যারিয়ার পারসুয়েট করতে পারো, একটা গুড অ্যাক্টর হতে পারো, সুতরাং তুমি হলিউডে আসো এবং সেখানে তুমি তোমার অ্যাক্টিং ক্যারিয়ারটাকে বিল্ড আপ করো। তো টমি উইলহ্যাম এই মরিস ভেনিসের এই কথাটাতে সে আকৃষ্ট হয়েছিল এবং সে তার কলেজের পড়াশোনা, গ্র্যাজুয়েশন, এটা কমপ্লিট না করে সে ড্রপ আউট হয়ে গিয়েছিল, কারণ এটা কমপ্লিট না করেই সে হলিউডে চলে যায়। আর সে যখন হলিউডে যায় তখন তার পিতা তার ঘোর বিরোধিতা করেছিল যে না, তুমি এটা করতে পারো না, আগে পড়াশোনাটা শেষ করো। দেখো এখানে এই জিনিসটার যে ডক্টর অ্যাডলারের যে মানে থিঙ্কিং পাওয়ারটা অনেক ভালো ছিল, বা প্রত্যেকটা পিতা মাতাই তার সন্তানদের জন্য ভালো চায়, এটা প্রকাশ পায়। আমরা যদি বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিজের বড় বড় অ্যাক্টরসদের ছেলে মেয়েদের কথা দেখি, তাহলে দেখা যাবে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তাদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়েই আসে না। তারা কি করে, তাদের ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করতে পাঠায় এবং সেখান থেকে পড়াশোনা করে এসে তারপরে তাদের প্রফেশনাল ক্যারিয়ারটাকে পারসুয়েট করার জন্য তারা বলে। সো ডক্টর অ্যাডলার ইজ দ্য পারফেক্ট ফাদার। কিন্তু টমি উইলহ্যাম তার পিতার এই কমান্ড বা তার আদেশ এটাকে না মেনেই মরিস ভ্যানিসের প্রলোভনে প্রলুব্ধ হয়ে সে হলিউডে যায়। এবং হলিউডে গিয়ে যখন তাকে একটা স্ক্রিনশট নিতে বলা হয়, তখন সে ব্যর্থ হয়। সে আসলে তো তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তার কোনো অভিজ্ঞতা ছিল না। আর অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ যে পারফেক্ট হয় না সেটা এখানে দেখানো হয়েছে। তো তারপরে সে যখন ব্যর্থ হয় তখন তাকে মরিস ভ্যানিস বলে যে তুমি ছোট ছোট এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় চরিত্রে যেতে পারো। তো এটা একটা প্রলোভন ছিল বা এটা একটা টেকনিক ছিল যে তার কাছ থেকে টাকা হাতানোর যে একটা টেকনিক, সেই টেকনিকটা ছিল হচ্ছে এটা। তো টমি উইলহ্যাম মরিস ভ্যানিসের কথায় রাজি হয়ে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে থাকে। কিন্তু যখন যথেষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ মরিস ভ্যানিসের
স্বার্থ হাসিল হয়ে যায়, তখন তাকে কি করা হয়, তাকে রিজেক্ট করা হয়। টমি উইলহ্যামকে রিজেক্ট করে দেওয়া হলো যে না, ইউ আর টোটালি নট এলিজিবল ফর অ্যাক্টিং ক্যারিয়ার, তুমি এই অ্যাক্টিং ক্যারিয়ারের কোনো যোগ্যতাই রাখো না, সুতরাং তুমি ব্যর্থ, তোমাকে কোনো অ্যাক্টর হিসেবে অ্যাকসেপ্ট করা যায় না। এখান থেকে কিন্তু টমি উইলহ্যামের কমপ্লিট ফেলিউর যেটা চরম ব্যর্থতা জীবনে, সেটা শুরু হয়। কারণ একদিকে সে তার পিতার অর্ডার অমান্য করেছে, আরেকদিকে সে তার পড়াশোনাটা ছেড়ে দিয়ে সে চলে গেছে। তার কিন্তু এখন কোনো সার্টিফিকেট নাই, অ্যান্ড সার্টিফিকেট হ্যাজ দ্য পাওয়ার, সার্টিফিকেটের কিন্তু একটা পাওয়ার আছে। পড়াশোনা করার বা সার্টিফিকেট থাকার যে পাওয়ার, সেটাও সে লস করেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কমপ্লিট ফেলিউর, দ্য ফার্স্ট টাইম কমপ্লিট ফেলিউর ইন দ্য লাইফ অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস নভেলা সিজ দ্য ডে। ওকে, এরপরে এইভাবে সে নিচে নামছে তার এলিভেটর দিয়ে নেমে, এই ফ্ল্যাশব্যাকগুলো আমরা দেখতে পেলাম। তারপরে লবিতে গিয়ে ব্রেকফাস্টে তার পিতার সাথে কনফ্রন্টেশন হবে, তার কথাবার্তা হবে। তো এই কনফ্রন্টেশনের আগে তার পিতা তার যে হোটেলের যে বন্ধুরা আছে তাদের সামনে তার ছেলের অ্যাচিভমেন্ট নিয়ে ব্যাপক প্রশংসা করছে, ব্র্যাগিং, এটা যে ব্যাপক প্রশংসা করা, তাকে উপরে তুলে দেওয়া যে আমার ছেলে একজন পারফেক্ট প্রফেশনাল পারসন, সে একজন খুব ভালো সেলসম্যান, এ ধরনের প্রশংসা করছে। এবং টনি উইলহ্যাম তার পিতার কাছে পৌঁছে তার পিতার সাথে সে কথা বলতে চায়। কনফ্রন্টেশন, CONFORNTATION, কনফ্রন্টেশন, এটার অর্থ হচ্ছে সামনাসামনি আলোচনা করা, আক্রমণাত্মকভাবে কিছু যুক্তিতর্ক দেখানো, এটাই হচ্ছে কনফ্রন্টেশন। এই কনফ্রন্টেশনের মাধ্যমে টমি তার সার্বিক অবস্থা তুলে ধরে যে তার পিতার কাছে, যে আমি খুব ফাইন্যান্সিয়াল প্রবলেমে আছি, আমাকে তুমি শেষবারের মতো আপনি আমাকে একটা চান্স দেন যেন আমি আমার ক্যারিয়ারটাকে রিকভার করতে পারি। কিন্তু এখানে এই অবস্থায় এই এই জায়গাতে তার পিতা কিন্তু তাকে রিজেক্ট করে। সে বলে যে না, তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, ইউ আর টোটালি ড্যাম্পড, একটা মানে কি অবাধ্য সন্তান, একটা ব্যর্থ মানুষ। তো 44 বছর বয়সে একজন মানুষ তার ক্যারিয়ারকে পারসুইট করার তীব্র চেষ্টা করছে। এবার এই হোটেলে তার একটা ফ্রডিউলেন্ট যে ক্যারেক্টার এই নভেলার, ডক্টর ট্যামকিন, তার সাথে কিন্তু তার সাক্ষাৎ হয়। এবং ডক্টর ট্যামকিন অ্যাট দ্য সেম টাইম সে তার নিজেকে ফিলোসোফার, পোয়েট, সাইকোলজিস্ট, হোয়াট এভার সাবজেক্ট ইউ নেম, যে বিষয়ের কথাই বলো, ডক্টর ট্যামকিনের সেই বিষয়ের উপরে মনে হয় জ্ঞান আছে, যথেষ্ট দক্ষতা আছে। এবং তার কথাবার্তা খুব অ্যালিউরিং, প্রলুব্ধ, প্রচন্ড পরিমাণে মানুষকে কনভিন্স করার যে পাওয়ার, সেটা ডক্টর ট্যামকিনের প্রচুর পরিমাণে আছে। এবং ডক্টর ট্যামকিন টনি উইলহ্যামের সাথে কথা বলে তাকে কনভিন্স করায় যে আপনার যে সেভিংসগুলো আছে এগুলো আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আর এগুলো ডেইলি কমোডিটিসের উপরে আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট পাবেন। তো এখানে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার টমি উইলহ্যাম আবার একটা আশার আলো দেখতে পাচ্ছে যে হয়তো এই ইনভেস্টমেন্টের মাধ্যমে যে প্রফিটটা আসবে, সেই প্রফিট দিয়ে সে তার লাইফটাকে রিকভার করতে পারবে, ক্যারিয়ারটাকে রিকভার করতে পারবে। কারণ কি, সে একই সাথে তার নিজের খরচ ভরণ পোষণও চালাতে হয়, আবার কিন্তু তার ওয়াইফ এবং সন্তানের জন্য অ্যালিমনি, ALIMONI, অ্যালিমনি, এটার মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে খোরপোশ বলি, ভরণ পোষণের জন্য সাথে না থেকে সেপারেটেড থাকার পরেও খোরপোশ দেওয়া, সেই খোরপোশ, অ্যালিমনিটা হচ্ছে সেই খোরপোশ দিতে হয়, তাহলে তার আর্থিক প্রেশারটা বেশি। এজন্য সে ডক্টর ট্যামকিনের দ্বারা খুব সহজেই কনভিন্সড হয় এবং শেয়ার মার্কেটে তার সমস্ত সেভিংস ইনভেস্ট করার জন্য ডক্টর ট্যামকিনকে সে তার সেভিংসগুলো দিয়ে দেয়। কিন্তু ডক্টর ট্যামকিন্স সে তো একটা ফ্রডিউলেন্ট ক্যারেক্টার, সেটা একটা দুশ্চরিত্র বা সে একটা প্রতারক। এই প্রতারণা করে তার টমির সমস্ত টাকা পয়সা সে হাতিয়ে নেবে। আসলে ডক্টর ট্যামকিন কিন্তু শেয়ার মার্কেটে টমির টাকাগুলোকে ইনভেস্ট করেই না, জাস্ট শুধুমাত্র ছলচাতুরির মাধ্যমে টাকাগুলোকে হাতিয়ে নেয়, আর এই হাতিয়ে নিয়ে তার সাথে প্রতারণা করবে, এটা আমরা পরবর্তীতেই সেটা পাবো। তো এই অবস্থায় টমি আশার আলো দেখেছে, তার মধ্যে যথেষ্ট কি বলে একটা ইন্টারেস্ট জাগ্রত হয়েছে যে সে প্রফিট করবে, এবং সে আমেরিকান যে ড্রিম, যে আর্থিক সচ্ছলতা বা পাওয়ারের যে একটা প্রবণতা, সেই বিষয়টাকে এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এখানে এরপরে কি হলো যে সে তার ওয়াইফের সাথে তার যে কথাবার্তা টেলিফোনে, মাঝে মধ্যেই তার ওয়াইফ শুধু টেলিফোন করে তাকে বলে যে টাকা দিতে হবে, টাইম চলে এসেছে,
এইটা এরকম অবস্থা, একটা সাফোকেটিং কন্ডিশন, মানে শ্বাসরুদ্ধকর অবস্থা, তার মনে হয় দমটা মানে কি বলে আহ, আহ, শেষ হয়ে আসছে, এরকম একটা অবস্থা, জীবনটা খুব কঠিন অবস্থায় থাকে। এই অবস্থায় সে একটা গির্জায় গিয়ে একটা মহিলার সাথে দেখা হচ্ছে, তার নাম হচ্ছে অলিভ। অলিভ হচ্ছে একজন ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু টমি উইলহ্যাম ছিল একজন জুস, একজন ইহুদি। তো এখানে চার্চে যে প্রিস্ট আছে, সে বলছে যে একজন জুস, একজন ইহুদি একজন খ্রিস্টানকে বিয়ে করতে পারে না। কিন্তু এখানে সোল বিলো যেটা দেখিয়েছে সেটা হচ্ছে এটাই, যে ভালোবাসার প্রকৃত সুখ পাওয়ার পরে ধর্মীয় যে বাধাটা সেটা কেন থাকবে, সেটা যেন না থাকে। আসলে এটা খ্রিস্টান ট্র্যাডিশনে এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করা হয়, যেটা সাম্প্রতিক সময়েও এই এই বিষয়গুলো প্রমাণ আমরা খ্রিস্টানিটিতে বা অন্যান্য ধর্মের মধ্যে দেখি। আহ, এই বিষয়গুলো থাকে যে ভালোবাসার সুখটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। সে তার ওয়াইফ মার্গারেটের কাছ থেকে ভালোবাসার যে সুখটা পায়নি, সে সুখটা পেয়েছে সে অলিভের কাছ থেকে। কিন্তু তাদের ভালোবাসার জন্য বাধাটা হচ্ছে রিলিজিয়াস ইম্পোজিংস, যে রুলস অ্যান্ড রেগুলেশনস, আইন কানুন, সেগুলো হচ্ছে ভালোবাসার জন্য বাধা। তো এবার শেয়ার মার্কেটে স্টকহোমে সে স্টক হাউসে গেল, গিয়ে ওখানে দেখছে যে মিস্টার র্যাপাপোর্ট নামে একজন ব্লাইন্ড ম্যান, সেও ইনভেস্ট করেছে। সে টমি উইলহ্যামকে বারবার বলছে যে স্যার আমার নাম্বারগুলো একটু দেখে দেন না, কিভাবে। আর এর মতো অবস্থায় দেখো কমোডিটিস, ডেইলি কমোডিটিস এর প্রাইসটা কি পড়ে যাচ্ছে, নিচে চলে আসছে, সো শিওর সে লস খাবে। তো মিস্টার র্যাপাপোর্ট যখন তাকে বারবার রিকোয়েস্ট করছিল যে স্যার আমার ইয়েগুলো একটু নাম্বারটা মিলিয়ে দেন, তখন সে তার মানে বিরক্তি প্রকাশ করে। ঠিক আছে, যে আসলে এখানে মিস্টার র্যাপাপোর্টের এই ব্লাইন্ডনেস দ্বারা টমির ব্লাইন্ডনেসকে প্রকাশ করা হয়েছে। কারণ মিস্টার র্যাপাপোর্ট কিন্তু একজন সফল বিজনেসম্যান, কিন্তু লোভের কারণে সে ইনভেস্ট করে সেও লস খাচ্ছে। আর টমি কি, টমি তার জীবনের শেষ সেভিংস, লাস্ট সেভিংস, সেটা কি করেছে, একজন ফ্রডিউলাস ক্যারেক্টার ডক্টর ট্যামকিন তার হাতে তুলে দিয়েছে লাইফটাকে রিকভার করার জন্য। সো দিস ইজ সিম্বলিক। এই সিম্বল দ্বারা এটা বোঝানো হচ্ছে যে সমাজে মানুষ আসলে টাকার পিছনে ছুটতে গিয়ে অন্ধ হয়ে যায়, তাদের ডিসিশন মেকিং পাওয়ার সেটা অনেক ছোট হয়ে যায়। তো টমি লামকিন যখন দেখলো শেষ পর্যন্ত তার কোনো নাম্বার আসলে মিলছে না, অ্যাকচুয়ালি তার টাকাটাকে ইনভেস্ট করাই হয়নি। তো তার টাকাটাকে যেহেতু ইনভেস্ট করাই হয়নি, তাহলে সে কিভাবে তার নাম্বারগুলো পাবে? এইভাবে সে মানে খুব ভেঙে পড়লো, ডিপ্রেসড হলো, অ্যান্ড কোয়াইট ফ্রাস্ট্রেশন, পূর্ণ হতাশা নিয়ে সে যখন হোটেলে ফিরে গেল, হোটেলটার নাম কি ছিল, হোটেল গ্লোরিয়ানা, মাইন্ড ইট, হোটেল গ্লোরিয়ানা। তার কারণ এটা ব্রিফ কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোটেল, সো ইউ হ্যাভ টু আনসার হোটেল গ্লোরিয়ানা, GLORIANA, হোটেল গ্লোরিয়ানা। তো হোটেলে সে যখন ফিরে গেল, হোটেলে ফিরে গিয়ে সে দেখছে যে টমি উইলহ্যাম ডক্টর ট্যামকিনের রুমে গিয়ে দেখছে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে, বা যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো খালি নিয়ে চলে গেছে। হোটেলে তার কোনো মানে কোনো নিদর্শন নাই, কোনো দেখা সাক্ষাৎ নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপরে সে আবার শেষ পর্যন্ত এটা চেষ্টা করলো যে তার পিতার সাথে শেষবারের মতো একটা কনফ্রন্টেশনের মাধ্যমে আবার ক্যারিয়ারটাকে রিকভার করা যায় কিনা। তো টমি উইলহ্যাম আবার তার পিতার কাছে যায়, তার পিতার কাছে গিয়ে বলছে যে ডেইলি কমোডিটিস এর উপরে আমি ইনভেস্ট করেছিলাম শেয়ার মার্কেটে, সেগুলোর দাম কমার কারণে আমার টাকাটা নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং আমাকে ফিনান্সিয়ালি হেল্প করা হোক। তো তার পিতা ডক্টর অ্যাডলার বলে যে নো, তোমাকে কোনো হেল্প করা হবে না, সম্পূর্ণরূপে রিজেক্ট করা হয়। এবং টমি উইলহ্যাম এখানে পূর্ণ হতাশা নিয়ে যখন তার পিতার কাছ থেকে যাচ্ছিল, তখন তার ওয়াইফ তাকে আবার টেলিফোন করে টাকার ডিমান্ড করে যে অ্যালিমনি দিতে হবে, খোরপোশ দিতে হবে, এই মাসের খরচ দিতে হবে, টাকার দেওয়ার সময় চলে এসেছে। তখন তার ওয়াইফের সাথে সে টেলিফোনে একটা ব্যাপক বাক বিতণ্ডের মাধ্যমে এটা প্রকাশ করে যে আই এম সাফোকেটিং, আই এম গোয়িং টু ডাই অ্যাকচুয়ালি ফর ইউর প্রেশার, সাচ কাইন্ড অফ প্রেশার আই ক্যান নট টলারেট অ্যাট অল, সো লিভ ইট। এরকম যে একটা বিষয়, ঝগড়া, সেই ঝগড়াটা হয় যে আমি এই টাকাটা দিতে পারছি না, সহ্য করতে পারছি না। এই বিষয়গুলো যে সে তার যখন ঘটে, তখন সে তার হোটেলের বেলকুনিতে দাঁড়িয়ে
রুমের বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে যখন তাকায় তখন দেখে যে একটা ফিউনারেল প্রসেশন যাচ্ছে, একটা মানুষ মারা গেছে, সে মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেভইয়ার্ডে, কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সেখানে তার হ্যালুসিনেশন হয়, ভুল দেখা, হ্যালুসিনেশন বলতে সে হ্যালুসিনেশনটা হয়, সে ওই ফিউনারেল প্রসেশনে ডক্টর ট্যামকিনের যে প্রতিচ্ছবি সেটাকে দেখতে পায়। তারপর সে হোটেল থেকে নেমে গিয়ে রাস্তায় গিয়ে ডক্টর ট্যামকিনকে সে খুঁজতে শুরু করে, কিন্তু সে আসলে ডক্টর ট্যামকিনকে খুঁজে পায় না। ইট ইজ হিজ হ্যালুসিনেশন, যার কারণে সে তাকে খুঁজে পায় না কেউ। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে সে কোয়াইট ফ্রাস্ট্রেশন, সমস্ত ফ্রাস্ট্রেশন, পৃথিবীর যাবতীয় ফ্রাস্ট্রেশন তাকে সে গ্রাস করেছে। আর এই ফ্রাস্ট্রেশনের কারণে সে ওই মৃত ব্যক্তিটাকে চিনেই না, কিন্তু হাউমাউ করে কেঁদে ফেলে, মনে হচ্ছে বিলাপ করছে। ওখানে যারা ফিউনারেল প্রসেশনের যারা লোকজন ছিল তারা সবাই এটা ভাবছে যে এই লোকটা কে। এরকম ভাবে কোয়াইট একটা ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে তার দিনটা বা তার জীবনটা অতিবাহিত হবে, অদূর ভবিষ্যতেও হয়তো এরকম একটা জিনিস দেখিয়ে উপন্যাসটাকে শেষ করা হয়েছে। এখানে পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে সিজ দ্য ডে, এই এই টেন্ডেন্সি, এই প্রবণতা আমাদের সেন্ট্রাল ক্যারেক্টারের মধ্যে মুটের উপরেই ছিল না, যার কারণে তার জীবন ডিগ্রেডেশন, বিলুপ্তির দিকে এবং অবনতির দিকে ধাবিত হয়েছে। এইভাবেই উপন্যাসটা বা এই নভেলাটা শেষ হয়। আর এখানে যে তিনটা ক্লাইম্যাক্স আছে, ক্লাইম্যাক্স তিনটা, যেটা প্রথমে টমি যখন তার পিতার সাথে কনফ্রন্ট করে সেটা একটা ক্লাইম্যাক্স, তার যে হলিউডে গিয়ে তার যে ক্যারিয়ার করতে পারে না সেটা আরেকটা ক্লাইম্যাক্স, এবং শেষ পর্যায়ে যখন সে ডক্টর ট্যামকিনের দ্বারা প্রতারিত হয় সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল ক্লাইম্যাক্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা পরবর্তী কোনো কিছু আপলোড হওয়া মাত্রই যেন তুমি সর্বপ্রথম ভিউয়ার হতে পারো। টিল দেন, আল্লাহ হাফিজ।